সময়টা ছিল সকালবেলার সময়। শীতল দেখল এখনো তার স্বামী লাখুন ওঠেনি, অথচ অন্য জেলেরা মাছ ধরে বাড়িও ফিরে এসেছে। আজই উঠুন তো, সকাল হয়ে গেছে, নদীতে মাছ ধরতে যাবেন না? তখন লাখুন উঠে বলল, অরে শীতল, যাইবা নদীতে, মাছ ওয়াজ তো মেলে না, কোথায় পাবো মাছ? তাহলে পুকুরে যান, সেখানে তো মাছ পাওয়া যাবে। লক্ষণ বিরক্ত হয়ে বলিল, আমার কোথাও মাছ মেলে না, তাই আজ আমি বাড়িতেই থাকব, কোথাও যাব না। কিন্তু এভাবে বাড়িতে বসে থাকলে সংসার চলবে কিভাবে? আমাদের আর্থিক অবস্থাটা তো জানেন। জানি জানি, কিন্তু করেই বা কি? কিছুই বুঝতে পারছি না, কি করব? শীতল তাকে সাহস দিয়ে বলল, আপনি হাল ছাড়ছেন কেন? একবার গিয়ে দেখুন না, হয়তো মাছ মিলেও যেতে পারে। স্ত্রীর কথা শুনে লাখন জাল তুলে নিল এবং নদীর দিকে রওনা দিল। নদীর ধারে অনেক মৎস্যজীবী মাছ ধরছিল। কেউ কেউ মাছ নিয়ে চলে যাচ্ছিল। এ সময় রামু নামে এক জেলে হেসে লাখনকে বলল, ওই মাছে জল কর না। কি ব্যাপার ভাই, আজ দেরি হয়ে গেল আসতে? হ্যাঁ ভাই, কি বলবো, মাছই যখন মেলে না, তখন আসতে মন চায় না। আরে ভাই, মিলবে কোথা থেকে? নদীতে এখন মাছ খুবই কম। সময়ের সঙ্গে সঙ্গে আমরা তো সব মাছ ধরেই শেষ করে ফেলেছি, এখন কোথা থেকে আসবে? হ্যাঁ, ঠিকই বলেছ, মনে হচ্ছে এবার সমুদ্রে যেতে হবে, কিন্তু বাড়ি থেকে দূরে থাকা ভালো লাগে না। ভাইজা, সংসার চালাতে গেলে এগুলো আমাদের করতেই হবে। বসে থাকলে তো মাছ হাঁটতে হাঁটতে বাড়িতে এসে ঢুকবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো, তাহলে আমিও আমার জাল ফেলি। এরপর লাখনৌ মাছ ধরা শুরু করল। অনেকক্ষণ পার হয়ে গেল, কিন্তু তার জালে একটি মাছও উঠল না। এতে সে খুব চিন্তায় পড়ে গেল। আয় আয় মাছ মামা, ধরা দিয়ে যা, ধরা দিয়ে যা, আর ভালো মন্দ খা। আয় আয় মাছ মামা, ধরা দিয়ে যা, ধরা দিয়ে যা, আর ভালো মন্দ খা। ওরে, করি বা কি? এতক্ষণেও একটা মাছ ঠিকভাবে হাতে আসেনি, কি করব কিছুই বুঝতে পারছি না। অনেকক্ষণ বসে থাকার পর তার হাতে মাত্র ৫-৬টা মাছ এলো। এটা দেখে সে বলল, ১, ২, ৩, ৪, ৫, ৬, বাস। ওরে, এতটুকু মাছ দিয়ে হবে কি? বাজারে নিয়ে গিয়ে করবই বা কি? এগুলো বাড়িতেই নিয়ে যাই। তারপর সে এই কয়টা মাছ তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর সে বাড়ি ফিরে এলো। শীতল দেখল তার স্বামী মাছ নিয়ে এসেছে। দেখে সে বলল, আজই আপনি এই মাছগুলো বাড়িতে নিয়ে এলেন কেন? অরে, কারণ বাড়িতে তো কোনো রসদই নেই, তাই ভাবলাম আজ সন্ধ্যায় তুমি এগুলোই রান্না করে নিও। আর বাজারে নিয়ে গিয়েই বা করব কি? ৫-৬টা মাছ বেচে কি বা হবে? হ্যাঁ, এটাও ঠিক বলেছেন, ৫-৬টা মাছই তো, ঠিক আছে, রাখুন। কি ভাবছেন? এইভাবে তো আমাদের সংসার চলবে না। এই ভেবেই তো আছি শীতল,
সমুদ্রে চলে যাই কি না, তুমি কি বলো? আজই, কিন্তু যদি আপনি সমুদ্রে যান তাহলে সেখানে সময়ও বেশি লাগবে। অরে, কিন্তু অন্তত ওখানে মাছ তো পাওয়া যাবে, তাতে সংসারটা চালানো যাবে। কিন্তু এখানে নদীর ওপর ভরসা করে থাকলে তো না খেয়ে মরতে হবে। না না, আপনি সমুদ্রে যাবেন না, তখন ঘরে আমার খুব খারাপ লাগবে। এভাবে সময় কেটে যাচ্ছিল। মাছ না পাওয়ার কারণে তাদের আর্থিক অবস্থা ভীষণ খারাপ হয়ে পড়ল। কিছুই করার পথ খুঁজে পাচ্ছিল না। চলো, আমি সেটের কাছে যাচ্ছি, কারণ এভাবে তো আমাদের সংসার চলার নয়। কিন্তু শেঠের কাছে গিয়ে করবেনই বা কি? করব কি, তার কাছ থেকে কিছু টাকা ধার নেব, তারপর সমুদ্রে গিয়ে মাছ ধরব আর সেগুলো বাজারে বিক্রি করব। শীতল উদ্বিগ্ন হয়ে বলল, কিন্তু যদি শেঠ টাকা না দেন? দেখো শীতল, চাওয়াই তো কোনো ক্ষতি নেই, চাইলে দেখি না দেবেন কি না ওটা পরে দেখা যাবে। এ কথা বলেই সে শেঠের বাড়ির দিকে রওনা দিল। শীতল খুব কষ্ট পেল এবং চোখ ভরে উঠল। হে ভগবান, আমরা আজ এত দুঃসময় দেখছি কেন? আপনি কেন আমাদের এমন পরীক্ষা নিচ্ছেন? আমাদের সাহায্য করুন ভগবান, দয়া করে সাহায্য করুন। এদিকে লাখন শেঠের বাড়িতে পৌঁছালো। তাকে দেখে শেঠ একটু অবাক হয়ে বলল, ওরে লাখন, ভাই এখানে কি কাজ? রাম রাম শেঠজি। শেঠজি, ব্যাপারটা হলো আমার কিছু টাকার প্রয়োজন। শেঠ অবাক হয়ে বলল, কেন রে ভাই, তুমি তো জেলে, তোমার আবার টাকার প্রয়োজন কি? শুনেছি তোমাদের হাতে তো বড় বড় মাছ লাগে। কোথায় শেঠজি, আমার কপাল কি এমন? গরিব ছিলাম, গরিব আছি, আর মনে হচ্ছে গরিবই থাকব। তাই আপনার সাহায্য চাইতে এসেছি শেঠজি। আচ্ছা, কত টাকা লাগবে তোর? অতি সামান্য শেঠজি, যাতে কয়েকদিন সংসার চলে, কারণ আমি কিছুদিনের জন্য সমুদ্রে যাব। আমার স্ত্রী একা সব সামলাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নিয়ে যাও, আমার কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা মনে রাখবা, আমার একটা নিয়ম আছে, যেই টাকা ফেরত দেয় না তার বাড়ি আমি নিজের নামে করে নিই। যদি টাকা না দিস, তোমার বাড়িটা আমি নিয়ে নেব, বুঝলি? এই কথা শুনে লাখন ভীষণ চিন্তিত হয়ে গেল এবং বলল, এ কি বলছেন শেঠজে? যা শুনেছ সেটাই বলেছি ভাই, আমি সব কথা সোজা সাপটা বলি। এখন তুমি দেখো তোমার টাকা লাগবে কি লাগবে না, কারণ আমাকে সব কিছু ভেবেচিন্তে করতে হয়। অনেক লোক আমার টাকা নিয়ে উধাও হয়ে যায়। এ কথা শুনে লাখন গভীর চিন্তায় পড়ে গেল। অনেকক্ষণ ভেবে সে বলল, শেঠজি, ঠিক আছে, যদি এটাই শর্ত হয় তাহলে ঠিক আছে, আমি মানছি, টাকা দিয়ে দিন। তারপর শেঠ লাখনকে টাকা দিয়ে দেয় আর লাখন সেই টাকা নিয়ে তার বাড়িতে রওনা দেয়। হ্যাঁ ভাগ্যবতী, এই নাও, শেঠজি টাকা দিয়ে দিয়েছেন, তুমি এগুলো ভালো করে রেখে দিও, খুব সাবধানে। আচ্ছা, শেঠজি টাকা দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, দিয়েছেন তো, সেটাই দিচ্ছি তোমাকে। আর শোনো, আমি এখন মাছ ধরতে যাচ্ছি, যদি মাছ পাই ভালো, না হলে আমাকে সমুদ্রে যেতেই হবে। ঠিক আছে, আমি চললাম। এ কথা বলে লাখন বেরিয়ে গেল। কিন্তু সে নদীতে কোনো মাছই পেল না। সন্ধ্যায় বাড়ি ফিরে বলল, অরে, মনে হচ্ছে কপালটাই খারাপ, এবার আমাকে সমুদ্রে যেতেই হবে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু তুমি তাড়াতাড়ি ফিরে আসবে, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, জানি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি 1 সপ্তাহের মধ্যেই ফিরে আসব। ততদিন তুমি নিজের খেয়াল রেখো শীতল, ঠিক আছে? ঠিক আছে, তুমি যাও।
লাখন রওনা দিল। এক গ্রাম থেকে আরেক গ্রাম পার হয়ে সে সমুদ্রের ধারে পৌঁছাল। সমুদ্রের কাছে এসে লাখন বলল, হ্যাঁ, শেষমেশ আমি সমুদ্রের তীরে এসে গেলাম। ওহে সমুদ্র রাজা, অবশেষে তুমি আমাকে তোমার কাছে ডাকলে। মনে হয় তুমি আমাকে ছাড়া থাকতে পারো না। চলো জাল ফেলা যাক। এই কথা বলে লাখন সমুদ্রের ধারে জাল ফেলে বসে রইল এবং সমুদ্রের সঙ্গে গল্প করতে লাগল। জানো সমুদ্র, একটা কথা বলি, মাঝে মাঝে মনে হয় ভগবান আমাকে বানানোর সময় কি ভেবেছিলেন। মানে কি ভেবে আমাকে মৎস্যজীবী বানালেন বলো তো? যদি শ্রমিক বানাতেন অন্তত মজুরি করে খেতাম, আর তুমিও আমাকে বারবার এদিকে ডাকতে না। এখন যেহেতু ডেকেছ, জালটা তো ভরো ভাই। লাখন খুব হতাশ ছিল, কারণ যখনই কাজ পেত না তখন সে সমুদ্রের ধারে চলে আসত। ঠিক তখনই তার জাল জোরে নাড়াতে লাগল। লাখন চমকে উঠে বলল, মনে হয় মাছ আটকে গেছে, তাড়াতাড়ি জালটা তুলে নেই। আরে বাবারে, এত ভারী কেন লাগছে? নিশ্চয়ই অনেক মাছ ধরা পড়েছে। কিন্তু জাল যখন সমুদ্রের বাইরে এলো সে হতবাক হয়ে গেল, কারণ সেখানে মাছ নয়, একজন ছেলে ছিল। এটা দেখে লাখন বিস্ময়ে বলল, অরে এ কি, আমি তো ভেবেছিলাম মাছ ধরা পড়েছে, কিন্তু এখানে তো একটা ছেলে। এই ভাই, কে তুমি? হুঁশে এসো, মুখে পানি দেব কি? তুমি তো আগেই সমুদ্রে ভিজে আছো, ওঠো ভাই। সে ছেলেটিকে জাল থেকে বের করে এনে তাকে জাগানোর চেষ্টা করতে লাগল। অনেক চেষ্টা করার পর ছেলেটি ধীরে ধীরে হুঁশে এলো। চারপাশ দেখে সে বিস্মিত হয়ে বলল, তুমি কে আর আমি কোথায়? ভাই, তুমি সমুদ্রের ধারে আছো। তুমি কিভাবে সমুদ্রে ডুবে গেলে বলো তো? কি কি বললে? আমি সমুদ্রের ধারে? এটা কি করে সম্ভব? হে ভগবান, এটা কিভাবে হলো? হঠাৎ তার মনে কিছু ফিরে এলো। স্মৃতি ফিরে আসতেই সে ভয়ে বলে উঠল, না না, এটা হতে পারে না। এর মানে আমাকে ধোঁকা দেওয়া হয়েছে, আমাকে প্রতারিত করা হয়েছে। এই ভাই, কি হলো? এত চিন্তিত কেন? কে তোমাকে ধোঁকা দিয়েছে? আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমাকে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। হ্যাঁ? কিসের প্রতারণা? কে করেছে? আমার মন্ত্রী, কারণ আমি একজন রাজকুমার। আমার নাম বিজয়। আমার মন্ত্রী ধোঁকা দিয়ে আমার মাথায় আঘাত করেছিল এবং আমাকে সমুদ্রে ফেলে দিয়েছিল। আচ্ছা, কিন্তু বলুন রাজকুমারজি, আপনার মন্ত্রী এমনটা করল কেন? এটাই তো এখন জানতে হবে। বলো তো, তুমি কি আমাকে ন্যায় পেতে সাহায্য করবে? কিন্তু ভাই, অর্থাৎ রাজকুমারজি, আমি তো শুধু একজন মৎস্যজীবী। সংসারের দায়িত্ব আছে। আমি আপনার পিছনে কোথায় ঘুরব? আর সাহায্য করলেও আমি পাবোটা কি? চিন্তা করো না, একবার জানতে দাও তো এর পিছনে কে আছে। আমি মন্ত্রীর মাধ্যমে সব সত্য বের করব, আর বিনিময়ে তোমাকে অনেক টাকা দেব, বুঝলে? এ কথা শুনে লাখন খুব খুশি হল এবং রাজকুমার বিজয়ের সাহায্য করতে রাজি হয়ে গেল। চলো, এখন আমাদের মহলে যাওয়া উচিত। রাজ্যে পৌঁছে লাখন অবাক হয়ে দেখল, বাপ রে রাজকুমারজি, আপনার রাজ্য তো খুবই বিশাল। হ্যাঁ, আমার পিতাজি আমাদের রাজ্যের প্রজাদের সব রকম সুবিধা দিয়েছেন। তিনি কাউকে দুঃখ পেতে দেন না। দারুণ কথা। আর দেখুন, আমাদের গ্রামের প্রধান তো আমাদের কোনো কথাই শোনে না। তাহলে রাজকুমারজি, এখন প্রথমে আমরা কি করব? অন্যদিকে লাখনের বাড়িতে শেঠ চলে আসে। শীতল,
শীতল, আরে ওই শীতল কই গেলে? জি শেঠজি, কি বলবেন বলুন। কেন রে, লক্ষণ এখনো ফেরেনি? না না শেঠজি, কালই তো তিনি গেছেন, এখনো ফেরেননি। কেন, কি হয়েছে? ওহো না না, এমনি দেখতে এসেছিলাম। ভেবেছিলাম লাখন ফিরে এসেছে, তাই দেখা করে যাই। না শেঠজি, তাকে তো ফিরতে 1 সপ্তাহ লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। এটা বলে শেঠ সেখান থেকে চলে গেল। নিশ্চয়ই টাকার জন্যই এসেছে। কালই তো আমার স্বামী টাকা নিয়ে গেল, আর আজই এদের টাকা দরকার। শীতলকে এত চিন্তিত দেখে পাশ দিয়ে যাচ্ছিল রামু। সে বলল, কি হলো বোন, তোমাকে একটু চিন্তিত লাগছে। কিছু না ভাইয়া, এমনি। আপনি বলুন, আপনি কি নদীর দিকে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, নদীতেই যাচ্ছি। তা আজ লাখনকে দেখা যাচ্ছে না, সে কোথায়? আরে ভাইয়া, সে তো মাছ ধরতে সমুদ্রের দিকে গেছে। কি? কিন্তু আমাকে তো বলেনি, বললে আমিও যেতাম। যাক, সমস্যা নেই, এখন তো এখানেই আমার চলে যাচ্ছে, চলি। হে ভগবান, আমার স্বামীকে তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আনো, তার রক্ষা করো। অন্যদিকে তারা মহলের ভেতরে পৌঁছালো। ভেতরে ঢোকার পর বিজয় লাখনকে বলল, শোনো, আমি আমার বড় ভাইয়ের কক্ষে যাচ্ছি, ওখানেই তিনি থাকেন। হ্যাঁ ঠিক আছে, যান, কিন্তু ততক্ষণ আমি কি করব? তুমি তুমি এখানেই আমার জন্য অপেক্ষা করবে এবং চারপাশে নজর রাখবে। যদি মন্ত্রী আসে তবে আমাকে এসে জানাবে। ঠিক আছে? এটা বলে বিজয় বড় ভাই চন্দ্রসেনের কক্ষের দিকে গেল। সেখানে মন্ত্রী আগেই উপস্থিত ছিলেন এবং চন্দ্রসেনের সঙ্গে কথা বলছিলেন। আপনি যেমন বলেছিলেন রাজকুমার, আমি তেমনই করেছি, কিন্তু এখন আমার ভয় লাগছে। কিসের ভয়? আমি তো আছি, কেউ কিছু জানতে পারবে না, চিন্তা করো না। কিন্তু যদি ছোট রাজকুমার ফিরে আসে? আরে এসব অশুভ কথা করো না, এমন কিছু হবে না। এখন যাও, চলে যাও। ভাই ও মন্ত্রীদের কথাবার্তা শুনে বিজয়ের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসত, আজ সেই তার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এরপর সে লাখনের কাছে ফিরে এলো। কি হলো রাজকুমার, আপনাকে এত দুঃখী লাগছে কেন? আমি ভেবেছিলাম আমার ভাই আমার পৃথিবী, কিন্তু তা নয়। সে রাজ্য দখল করার জন্য আমাকে মারতে চায়। ওহ, তাহলে আপনি এখন কি করবেন? এখন আমাকে আমার ভাই আর মন্ত্রীর আসল চেহারা বাবার সামনে প্রকাশ করতে হবে। তুমি শুধু দেখো এবং আমাকে সাহায্য করো। এটা বলে বিজয় রাজার কক্ষের দিকে রওনা দিল। ওদিকে রাজা নিজের কক্ষে খুবই উদ্বিগ্ন হয়ে বসেছিলেন, কারণ রাজকুমারকে বেরিয়ে 1 সপ্তাহ হয়ে গেছে, তবুও তিনি ফিরে আসেননি। হে ভগবান, ছোট রাজকুমার কোথায় গেল? আমরা তাকে খুব ভালোবাসি। ভয় হচ্ছে কোথাও কোনো অঘটন না ঘটে। মন্ত্রীকেও বলেছিলাম, কিন্তু সেও কিছুই খুঁজে বের করতে পারেনি। রাজকুমার কোথায় চলে গেল? ঠিক তখনই ছোট রাজকুমার ঘরে ঢুকল। তাকে দেখে রাজা অবাক হয়ে বললেন, আরে ছোট রাজকুমার, তুমি কোথায় ছিলে এতদিন? তারপর ছোট রাজকুমার সকল ঘটনা তার বাবাকে খুলে বলে। তার ভাই তাকে মারার চেষ্টা করেছে। তুমি কি বলছো রাজকুমার? যদি সত্যি এমন হয় তাহলে ঠিক আছে, আমরা তাদের ছাড়ব না। তুমি তো ঠিক আছো না? হ্যাঁ পিতজি, আমি পুরো ঠিক আছি। আমিও ভাবিনি বড় ভাই এমন করবে। চিন্তা করো না বাবা, কাল আমরা দরবারে ওদের দুজনকে ডেকে পাঠাবো। আর সবচেয়ে বড় আনন্দের ব্যাপার হলো
তুমি ফিরে এসেছ। আমাদের মনে কত রকম চিন্তা ঘুরছিল। যাক, যা হয়েছে ভুলে যাও। তুমি ফিরেছ, এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ পিতাজি, কিন্তু আপনি আমাকে হারিয়েই ফেলতেন যদি এক জেলে আমাকে বাঁচিয়ে না দিত। এরপর বিজয় লাখনকে ডাকল। লাখন ভেতরে আসলো এবং রাজার সাথে দেখা সাক্ষাৎ হলো। প্রণাম মহারাজ, আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরই ডেকেছি, কারণ আজ আমরা একটি ঘোষণা করতে চলেছি। কি ঘোষণা করতে চলেছেন? কি বিষয়ে এটা পিতাজি? আমি রাজ্যের পরবর্তী রাজা নির্বাচন করতে যাচ্ছি, তাই তোমাদের দুজনকে ডেকেছি। বাহ, এটা তো খুবই ভালো সিদ্ধান্ত পিতাজি। বলুন, পরবর্তী রাজা কে হবে? পরবর্তী রাজা হবে ছোট রাজকুমার, তোমার ছোট ভাই বিজয়। কি? আপনি কি বলছেন পিতাজি? এটা এটা কিভাবে সম্ভব? সে পরবর্তী রাজা হবে মানে? হ্যাঁ, কেন হবে না? পরবর্তী রাজা সেই হবে, কিন্তু তার তো কোনো খোঁজই নেই। সে কোথায় আছে তাও কেউ জানে না। সে ফিরে আসবে কিনা তাও নিশ্চিত নয়। ঠিক তখনই বিজয় লক্ষণের সঙ্গে দরবারে প্রবেশ করল এবং বলল, এ আপনার ভুল ধারণা ভাই সাহেব। আমি আপনার সামনে জীবিত দাঁড়িয়ে আছি। হে ঈশ্বর, আজ তো আমি মারাই গেলাম। আমি আজ এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। আমি এ কোন ফাঁদে পড়লাম? না না, এটা হতে পারে না। তুমি জীবিত কিভাবে? হয়তো ঈশ্বরের ইচ্ছেই ছিল। এই মৎস্যজীবী আমাকে বাঁচিয়েছে। আর তোমার খেলা আজ শেষ ভাই। এখন বলো, তুমি এমন কাজ করলে কেন রাজকুমার? আমরা তো ভেবেছিলাম তুমি তোমার ছোট ভাইকে রক্ষা করবে, তার সুরক্ষা করবে, কিন্তু তুমি তো তার প্রাণ নিতে চেয়েছিলে। কারণ পিতাজি, আপনি বিজয়কে পরবর্তী রাজা বানাতে চেয়েছিলেন, তাই? হ্যাঁ, আমি ভেবেছিলাম, কিন্তু বিজয় নিজেই রাজা হতে অস্বীকার করেছিল। এরপর মহারাজ তার বড় ছেলে আর মন্ত্রীকে কারাগারে পাঠিয়ে দেয়। লাখন, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থেকে যাব। তুমি আমার সন্তানকে বাঁচিয়েছ, এই রাজ্যকে বাঁচিয়েছ। না মহারাজ, এভাবে বলবেন না। এটা একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব ও কর্তব্য। তারপর কিছুদিন পর লাখন তার বাড়িতে ফিরে আসে। সে দেখে এখানে মুখিয়ে এসে তার স্ত্রীকে বিরক্ত করছে। তারপর লাখন মুখায়াকে তার টাকা পরিশোধ করে এখান থেকে বিদায় করে।